প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নেবে। আশা করি তোমরা ভালো আছো। দীর্ঘদিন তোমাদের কোনো ক্লাস ছিল না, সেটা আমি একটু আগেই বলেছি। আমি আর সে কথার অবতারণা করতে চাই না। যাই হোক, এখন তোমাদের জন্য আমি নিয়ে যাব গণিত ক্লাসে। তোমরা ভালো করে খেয়াল করো। এই অঙ্কগুলো অবশ্য তোমাদের পারার কথা, তারপরেও একটু স্মরণ করে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নটা রয়েছে, পিতা পুত্র মাতার বয়সের সমষ্টি একত্রে 93 বছর। পিতা পুত্র এবং মাতা তিনজন এর বয়সের সমষ্টি 93 বছর। মাতার বয়স পুত্রের বয়সের চেয়ে 16 বছর বেশি, অর্থাৎ মা 16 বছরের বড়। পুত্রের বয়স 15 বছর হলে পিতা ও মাতার বয়স কত? এখানে খেয়াল করো, পিতা ও মাতার বয়স একত্রে কত বলা নাই, পিতা এবং মাতার বয়স কত। অর্থাৎ পিতার বয়স আলাদা, মাতার বয়স আলাদা বের করতে হবে। পুত্রের বয়স দেওয়া আছে, সম্পর্ক একটু দেওয়া আছে। যাই হোক, আমরা এখন চেষ্টা করছি, দেখি সমাধান। এখানে খেয়াল করো, পুত্রের বয়স বলা আছে 15 বছর এবং একটু আগে বলা আছে মাতার বয়স পুত্রের বয়সের চেয়ে 16 বছর বেশি। তাহলে আমরা লিখি পুত্রের বয়স 15 বছর, মাতার বয়স 15 যোগ 16 সমান 31 বছর। মাতার বয়স আমরা পেয়ে গেছি। তাহলে পুত্রের বয়স 15 বছর, মাতার বয়স 15 যোগ 16, দুটো যোগ করলে পাওয়া যায় 31, সে 31 বছর। আচ্ছা, এখন পিতার বয়স, তাহলে আমার কি করতে হবে? এখন দুটো উপায় রয়েছে। একটা উপায় হচ্ছে পুত্রের এবং মাতার বয়স যোগ করতে হবে, যোগ করে বাদ দিতে হবে। সেটা আমরা শর্টকাট যোগ করতে পারি। প্রথমে লিখতে পারি পিতা মাত্রা পুত্র বয়সের সমষ্টি, তার নিচে লিখলাম অমুক অমুক বয়সের সমষ্টি, দিয়ে বিয়োগ করে দিলে হয়ে গেল। এভাবে করতে পারি, অথবা আমরা এটাকে আলাদা যোগ করে নিতে পারি। যোগ করে নিয়েও করতে পারি, ইচ্ছা করলে আলাদা আগে যোগ, পরে আমরা বিয়োগ করতে পারি। যাই হোক, পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর? 93 বছর। পিতা মাতা পুত্র বয়সের সমষ্টি 93 বছর। এরপর হচ্ছে তোমার হচ্ছে কি পুত্রের এবং পুত্র মাতার বয়সের সমষ্টি, লিখে নিই পুত্র ও মাতার বয়সের সমষ্টি। আচ্ছা, তোমরা এটা যদি কেউ মনে করে যে মাতা ও পুত্র লোক, তাও কিন্তু সমস্যা নাই। পুত্র মাতা বা মাতা ও পুত্র বয়সের সমষ্টি 15 যোগ 31, এই 1 আর 5 যোগ করলে 6, 3 আর 1 4। আবার দেখি 1 যোগ 5 সমান 6, 3 আর 1 4। এই গেল তোমার পুত্র মাতার বয়সের সমষ্টি। এখন বিয়োগ করলেই 3 থেকে 6 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে 13 ধরতে হবে। 13 থেকে 6 বাদ দেওয়া কত হচ্ছে? 7। হিসাব করো, 7, 8, 9, 10, 11, 12, 13, তো 7 নামছে। এরপর ওই 3কে 13 ধরলাম, সে একটা এখানে দিয়ে 5, 9 থেকে 5 বাদ দিলে 4, 47 বছর। তো অতএব কার বয়স পাওয়া যাবে? এখন মাতা বের হয়ে গেছে, পুত্রের বয়স দেওয়া আছে, তাহলে হবে পিতার বয়স 47 বছর। পিতার বয়স 47 বছর। আমাদের শেষ প্রশ্ন রয়েছে যে এখানে পিতা ও মাতার বয়স কত। একটু খেয়াল করো, একত্রে বললে কিন্তু আমাকে এটা করার দরকার ছিল না, তাহলে কিন্তু আমার শুধুমাত্র এই 15 এখান থেকে বিয়োগ করলে হয়ে যেত। কিন্তু যেহেতু পিতা ও মাতার বয়স কত একত্রে নেই, সুতরাং পিতার আলাদা মাতার আলাদা বের করতে হবে। তো অতএব পিতার বয়স 47 বছর
মাতার বয়স 31 বছর। এই আর কার বয়স কত বললো তো তখন পুত্রের বয়সে লেখা, পুত্র বয়স দেয়া আছে। যাই হোক, এই গেল তোমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার তোমাদেরকে নিয়ে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, একটি শ্রেণীকক্ষে 20টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 3 জন করে বসতে পারে। ওই শ্রেণীতে 42 জন শিক্ষার্থী থাকলে কতটি বেঞ্চ খালি থাকবে, ফাঁকা থাকবে? অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে শ্রেণীকক্ষে যতগুলো বেঞ্চ আছে সবগুলো বেঞ্চ ব্যবহার করা যাবে না, ব্যবহৃত হবে না, অর্থাৎ ছাত্র সংখ্যা কম রয়েছে। তাহলে এখানে আমার কী করতে হবে? এখানে জানতে হবে যে বলছে কতটি বেঞ্চ ফাঁকা থাকবে, খালি থাকবে। তাহলে বেঞ্চ ফাঁকা থাকতে গেলে জানতে হবে যে কতটি বেঞ্চ ব্যবহৃত হয়। মোট বেঞ্চ আছে 20টি, আর ব্যবহৃত বেঞ্চের সংখ্যা কত সেটা জানতে হবে। তাহলে আমি বের করতে পারবো। তাহলে যেহেতু 3 জন করে প্রতিটা বেঞ্চে বসে, 3 দিয়ে 42কে ভাগ করলেই আমি বের করতে পারবো যে কতটি বেঞ্চের প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে, বা কতটি বেঞ্চ ব্যবহৃত হচ্ছে। সুতরাং এটাকে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করে ফেলি আমি 42কে। 3 একে 3, 1 নামলো 2 এর পরে, 3 দিয়ে 3 4 12। শূন্যটা কোথায় বসলাম খেয়াল করো। আমার বেঞ্চ ব্যবহৃত হবে 14টা। কটা বেঞ্চ ব্যবহৃত হবে? 14টা। বেঞ্চ রয়েছে 20টা, বেঞ্চ ব্যবহৃত হচ্ছে 14টা। তাহলে আমরা লিখব কি এখানে, শ্রেণীতে বেঞ্চ আছে কতটি? 20টি। আর ব্যবহৃত বেঞ্চের সংখ্যা, ব্যবহৃত বেঞ্চের সংখ্যা ব্যবহৃত বেঞ্চ বা বেঞ্চের সংখ্যা যাই লিখি, অসুবিধা নাই। চোদ্দটি। তাহলে বিয়োগ করলে 10 থেকে 4 বাদ দিলে 6, ওই একটা এখানে 2 হলো, 2 দিয়ে মিলে গেল। এই 6টি বেঞ্চ খালি থাকবে, 6টি বেঞ্চ ফাঁকা থাকবে। অতএব বেঞ্চ খালি থাকবে 6টি। অতএব 6টি বেঞ্চ খালি বলা আছে, খালি থাকবে। দেখে নাও একবার, বলতেছে একটি শ্রেণীকক্ষে 20টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 3 জন করে বসতে পারে। ওই শ্রেণীতে 42 জন শিক্ষার্থী থাকলে কতটি বেঞ্চ খালি থাকবে? তার মানে আমার এখানে 42 জনের জন্য কতটি বেঞ্চ লাগবে সেটা বের করতে হবে। দেখা গেল 42 জনের জন্য বেঞ্চ লাগবে 14টি, ভাগ করলে পাচ্ছি বেঞ্চ আছে 20টি। তাহলে শ্রেণীতে বেঞ্চ আছে 20টি, ব্যবহৃত বেঞ্চের সংখ্যা 14টি, অতএব বেঞ্চ খালি থাকবে 6টি। 6টি বেঞ্চ খালি থাকবে। এখন তোমাদের নিয়ে এবার 3 নম্বর প্রশ্নের সমাধান খেয়াল করো। 3 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীকক্ষে 12টি বেঞ্চ আছে, এটা বেঞ্চের অঙ্ক। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে একটি বেঞ্চ সম্পূর্ণ খালি থাকে, মানে একটি বেঞ্চ ব্যবহৃত হয় না। তাহলে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা কত? একটা বেঞ্চ ব্যবহৃত হয় না, তার মানে বেঞ্চ ব্যবহৃত হয় 11টি। তাহলে আমাকে এখানে প্রথমেই বের করে নিতে হবে, যেহেতু ছাত্রছাত্রী বের করতে হবে। তাহলে কতটি বেঞ্চে বসে, কতজন করে বসে এটা আমার জানতে হবে। তাহলে এখানে মূলত বেঞ্চ 12টি হলেও যেহেতু একটি বেঞ্চ খালি থাকে, তাহলে আমার ওই 12 থেকে একটি বাদ দিয়ে 11টা বেঞ্চ পাচ্ছি। সেই বেঞ্চগুলোতে 3 জন করে বসে। তাহলে আমি লিখব শ্রেণীকক্ষে বেঞ্চ আছে, শ্রেণীকক্ষে
বেঞ্চ আছে 12টি, বেঞ্চ খালি থাকে একটি, বেঞ্চ খালি থাকে একটি, তাহলে বেঞ্চ কাজে লাগে বা ব্যবহৃত বেঞ্চের সংখ্যা 11টি। 11টা বেঞ্চ ব্যবহার করা হচ্ছে। মূলত বেঞ্চ যদিও এখানে 12টা আছে, কিন্তু বেঞ্চ ব্যবহার করা হচ্ছে 11টা। তো 11টা বেঞ্চ যদি ব্যবহার করা হয়, এখন আমাদের কাছে জিনিসটা কি কঠিন হয়ে যাচ্ছে? না, কঠিন কিছু নয়, সহজ। প্রতি বেঞ্চে বসে 3 জন করে, তাহলে একটি বেঞ্চে বসে বা বসতে পারে, একটি বেঞ্চে বসে 3 জন। অতএব 11টি বেঞ্চে বসে 11 গুণন 3 জন সমান 33 জন। তাহলে কি বোঝা গেল? 33 জন বসতে পারে। এখন বলতে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা কত? অতএব শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা 33 জন। আশা করি তোমাদের কাছে অঙ্কটা কঠিন মনে হয়নি, আর মনে হলে একটু দেখে নিবে, সরকারি তাহলে ভিডিওটা কয়েকবার শুনবে, তাহলে বুঝতে পারবে। আবার বলছি, শ্রেণীকক্ষে বেঞ্চ আছে 12টি, খালি বেঞ্চ থাকে একটি, তাহলে ব্যবহৃত বেঞ্চের সংখ্যা এতটি, বা বেঞ্চ কাজে লাগানো হয়েছে এতটি, এটা বলতে পারবেন ইচ্ছা করলে 11টি। একটি বেঞ্চে বসতে পারে 3 জন, তাহলে 11টি বেঞ্চে কতজন বসবে? 11 গুণন 3 সমান 33 জন। অতএব শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা 33 জন। এখন তোমাদেরকে নিয়ে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর প্রশ্নটাকে পড়ে নেওয়া যাক। 1 হালি কলার দাম 8 টাকা। 1 হালি কলার দাম 8 টাকা। রহিম 100 টাকা নিয়ে বাজারে গিয়ে 28 টাকার দিয়ে চকলেট কিনলো। বাকি টাকা দিয়ে সে কত হালি কলা কিনতে পারবে? তাহলে অঙ্কটা কি করতে হবে? 100 টাকার কিছু অংশ, কিয়দ অংশ ব্যবহার করলো চকলেট কেনার কাজে, সে অংশটা হচ্ছে 28 টাকা। তাহলে এই 100 থেকে যদি 28 বাদ দেই, যে টাকাটা থাকবে সে টাকাটা মূলত কলা কেনার কাজে ব্যবহৃত হয়েছে। সুতরাং ওই টাকায় কত হালি কলা পাওয়া যায় তাই জানতে হবে, এবং তার আগে জানতে হবে 1 হালি কলার দাম কত। তাহলে কাজটা হচ্ছে প্রথমে 100 থেকে 28 বিয়োগ করতে হবে, যে ফলাফলটা বেরিয়ে আসবে সেই ফলাফলটাকে 1 হালি কলার দাম যা সেটাতে ভাগ করলেই আমরা কত হালি কলা পাওয়া যায় সেটা বের করতে পারবো। তাহলে অঙ্কটা হচ্ছে বিয়োগ, তারপরে ভাগ। তাহলে আমরা লিখব রহিম বাজারে নিয়ে গেল, বা রহিমের কাছে ছিল, সে চকলেট কিনলে এত টাকা, আর এত টাকা দিয়ে, এরকম লিখতে পারি আমরা ইচ্ছে করলে। দেখো ভাষাটা কিন্তু এখান থেকে তোমরা হুবহু পাবে তার কথা নয়, লিখতে পারে রহিম বাজারে নিয়ে গেল এত টাকা, সে কলা কিনলো এত টাকার, তার কাছে রইল, এরকম লিখতে হবে তোমাকে। তাহলে রহিম বাজারে নিয়ে গেল 100 টাকা। তারপরে সে চকলেট কিনলো, সে চকলেট কিনলো কত টাকা? 28 টাকার। 28 টাকার সে চকলেট কিনলো 28 টাকা না টাকার, 28 টাকা দিয়ে। আর যদি কেউ চকলেটের দাম, তাহলে এটা টাকা লিখতে হবে না। এখন
বিয়োগ করলে কত হচ্ছে 10 থেকে 8 বাদ দিলে 2, এই একটা এখান থেকে 3, এই 10 থেকে 3 বাদ দিলে 7, এই 72 টাকা তার কাছে রইল। অতএব তার কাছে রইল 72 টাকা, যে টাকাটা সে কলা কেনার কাজে ব্যবহার করেছে। অতএব তার কাছে রইল কত টাকা? 72 টাকা। এই টাকাটার পুরো অংশই কলা কিনতে ব্যবহার করেছে। এখন আমরা আগেই বলেছি তোমাদেরকে ভাগের অঙ্ক যখনই থাকবে সেই ভাগটা অনেক সময় নাও মিলতে পারে, দশমিক আসতে পারে, ভগ্নাংশ হতে পারে। এই সমস্ত কারণে আমরা ভাগগুলোকে ওই জটিল নিয়মে করা যাব না, যেন তোমাদের কষ্ট না হয়। তাহলে এখন আমি করব কি, এই 72 টাকাকে ভাগ করব 8 দিয়ে, কারণ প্রতি হালি কলার দাম যদি 8 টাকা হয় তাহলে আমরা এইভাবে লিখবো না 8 টাকায় কলা পাওয়া যায় 1 হালি, 72 টাকায় কলা পাওয়া যায় 72 ভাগ 8, এরকম করলে তোমাদের কষ্ট হবে। আমরা একটু কষ্ট লাঘব করার জন্য, যেহেতু ক্লাসও হচ্ছে না, প্র্যাকটিক্যাল তোমাদের ক্লাসে এনে ক্লাস করানো যাচ্ছে না, তারপর আরও যদি আমরা একটু বোঝা বেশি চাপিয়ে দিই কষ্ট হবে। এই জন্য আমরা একটু সহজে করানোর চেষ্টা করছি। 8-এর ঘরের নামতা পড়লে 8 নং 72, তার মানে 9 হালি। অতএব 9 হালি কলা কিনতে পারবে। এটা অবশ্য আমরা লিখতে বাকি টাকা, কারণ বাকি টাকার কথা বলা আছে, বাকি টাকা লিখি তাহলে ভালো হবে। বাকি টাকা বা বাকি থাকে বা অবশিষ্ট টাকা, যাই হোক বাকি থাকে বা বাকি টাকা, বাকি থাকে 72 টাকা। 2বার টাকা লেখা যাবে না, একবার টাকা। এখন এই টাকাটা দিয়ে সে কলা কিনলো, সেজন্য 8 দিয়ে ভাগ করলাম, 8 নং 72। শূন্য কোথায় বসলাম খেয়াল করিও, 2-এর নিচে। অতএব 9 হালি কলা কিনতে পারবে, 9 হালি কলা কিনতে পারবে। পরবর্তীতে রয়েছে তোমাদের জন্য, এটা শুধু উত্তর লিখতে বলেছে, ছোট ছোট অঙ্ক, শর্ট অঙ্ক। এখন 1 সপ্তাহে কত ঘন্টা? 1 সপ্তাহে কত ঘন্টা? আসলে 1 সপ্তাহ সমান 7 দিন, আর 1 দিনে 24 ঘন্টা। তাহলে তোমাকে এখানে 24কে 7 দিয়ে গুণ করতে হবে তোমাকে। 1 সপ্তাহ সমান 7 দিন, আর 1 দিনে 24 ঘন্টা। সুতরাং 24কে 7 দিয়ে গুণ করো, 4 সপ্তাহ 28, 8 থেকে 2, 7 গুণ 14 দিয়ে 16। আবার বলছি, 4 সপ্তাহ 28, 8 থেকে 2, 7 গুণ 14 দিয়ে 16, তার মানে 168 ঘন্টা। এটা হলো 1 সপ্তাহে 168 ঘন্টা। 1 সপ্তাহে 168 ঘন্টা, মধ্যাহ্ন 9টা 11। 1 সপ্তাহে 168 ঘন্টা কীভাবে পেলাম? 1 সপ্তাহে কয় দিন? 7 দিন। 1 দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24কে 7 দিয়ে গুণ করলেই যে ফলাফল, সেই ফলাফলটাই। খ নাম্বার প্রশ্ন উত্তর খেয়াল করো। চম্পারা 3 বোন, এক বোনের নাম রিমা, আরেক বোনের নাম দিনা হলেও অন্য বোনের নাম কি? আসলে উত্তর তোমাদের সামনেই, খুব সহজ। 3 বোনের মধ্যে এখানে এক বোনের নাম দেওয়া আছে রিমা, আরেক বোনের নাম হচ্ছে দিনা। তাহলে রিমা আর দিনা আর চম্পা, এই 3 বোন। তাহলে আরেক বোনের নাম চম্পা। এক বোনের নাম হচ্ছে রিমা, আরেক বোনের নাম দিনা, আর অন্য বোনের নাম কি হচ্ছে? চম্পা। তাহলে এটা উত্তরটা হচ্ছে চম্পা। চম্পা, আরেক বোনের নাম চম্পা। এবার তোমাদের রয়েছে, একটু জটিল মনে হচ্ছে অঙ্কটা। মিনিটের কাঁটা কত ঘর ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে? আসলে তোমাদের সামনে ঘড়ি থাকলে খুব সুবিধা হবে। তোমাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করছি, মিনিটের কাঁটা কত ঘর ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে। আসলে দেখো, তোমরা ঘড়ির দিকে চেষ্টা করো, ঘড়ির দেখো মিনিটের কাঁটা কত ঘর ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে। আসলে ঘর বলতে এটা যেটা বোঝানো হচ্ছে, এই যে বড় ঘর, যেমন ঘন্টার কাঁটা এইখানে 12টার থেকে 1 ঘর ঘুরলে 1টায় আসে,
একটা থেকে এক ঘর গেলে দুইটা আসে, দুইটা থেকে এক ঘর তিনটে, এইভাবে এইগুলো ঘর। এই যে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এইখানে 12টা ঘর রয়েছে। মূলত এই বড় ঘরগুলো বোঝানো হচ্ছে যে মিনিটের কাঁটা কত ঘর ঘুরলে, এই যে মিনিটের কাঁটাটা, এই যে ছোটো কাঁটাটা দেখা যাচ্ছে, এই কাঁটাটা কত ঘর ঘুরলে ঘন্টার কাঁটা এক ঘর ঘুরবে। আসলে এই মিনিটের কাঁটাটা যেখানে আছে, এখান থেকে এখানে আসলে 1 ঘন্টা হবে, 12টার থেকে শুরু করে 12টায় আসলে 1 ঘন্টা হবে। এইভাবেই যখন থেকে শুরু করতে হবে সেখানে এসে থামতে হবে। মিনিটের কাঁটা যেখানে শুরু করলো সেখানে এসে থামলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে। তার মানে আমরা কী বলতে পারি, মিনিটের কাঁটা এই 12 বার, এই 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6, 7, 8, 9, 10, 12, 12 ঘর। মিনিটের কাঁটা 12 ঘর ঘুরলে ঘন্টার কাঁটাটা কী করবে, 1 ঘর ঘুরবে, 1 ঘর ঘুরবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 12 মিনিটের কাঁটা। তাহলে মিনিটের কাঁটা যদি 12 ঘর ঘুরে তাহলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে। মিনিটের কাঁটা 12 ঘর ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে। এটা দেখালাম যে ঘর মানে এখানে বড় যে ঘরগুলো সেটাকে ঘর হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে। মিনিটের কাঁটা 12 ঘর ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে। এই আর যদি কত পাক ঘুরলে তাহলে হবে 1 পাক ঘুরলে। যদি বলা হয় মিনিটের কাঁটা কত পাক ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে, তো মিনিটের কাঁটা 1 পাক ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে। এই পাক মানে পুরা 12টার থেকে 12টা আসে, এটা 1 পাক। আর কত ঘর, 12 ঘর। মিনিটের কাঁটা 12 ঘর ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর ঘুরবে। যাই হোক, আজকে তোমাদের গণিত ক্লাসে এখানে শেষ করছি। তার আগে তোমাদের হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 61 পৃষ্ঠা 2, 3, 63 পৃষ্ঠা 3, 4, 5 এবং 66 পৃষ্ঠার 1 এবং 2 এগুলো তোমরা হোমওয়ার্ক আকারে করবে। আবার বলছি, দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 61 পৃষ্ঠা 2, 3, 63 পৃষ্ঠার 3, 4, 5 এবং 66 পৃষ্ঠার 1 এবং 2 করবে। এগুলো হোমওয়ার্ক আকারে করবে। এবং আজকে যে অঙ্কগুলো তোমাদের কঠিন মনে হয় সেগুলো অবশ্যই বাসায় তোমরা একটু ভালো করে করবে। আশা করি তোমাদের অঙ্কের যে ভীতি একটা রয়েছে যে আমরা অঙ্ক জানি না, আমাদের মাথা অত শার্প নয়, সেই ভীতিটা কেটে যাবে। যাই হোক, দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।